হাউ টু বি এ ট্রান্সলেটর, এরকম কোনো বই কি বা কোনো নির্দেশনা কি আছে? আমার জানা মতে নেই। ট্রান্সলেশন ইটসেলফ ইজ এ ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি। যদি প্রথম ট্রান্সলেশনটা খুব বিশ্বস্ত হয় তাহলে দ্বিতীয় ট্রান্সলেশনটা বিশ্বস্ত হবেই। যত ভালো বই পড়া যাবে এবং যত সময় নিয়ে তত মানসিকভাবে একজন লোক উন্নত হবে। শুধু হইচই মারপিট এটা হতে পারে বাজে রাজনীতি। বাজে রাজনীতির ফলে সবকিছু নষ্ট হয়েছে, মোরাল একেবারে নষ্ট হয়ে গেছে, দুর্নীতি, অকল্পনীয় দুর্নীতি। রবীন্দ্রনাথ ছাড়া আমাদের গর্ব করার খুব কম জিনিসই আছে বাংলা সাহিত্যে। শুধু দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বেঙ্গল বুকস প্রেজেন্ট টিবিএস লিগ টক অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আছেন এমন একজন প্রাজ্ঞ মানুষ, যিনি এমন সব অনুবাদ করেছেন, এমন কাজ করেছেন যেগুলো আসলে আমরা যারা একটু লেখালেখির চেষ্টা করি আমাদের জন্য এগুলো এক ধরনের টেক্সট বই। আমি যদি দু একটা উদাহরণ হিসাবে বলি, ধরা যাক জোসেফ ক্যাম্পবেলের মিথের শক্তি। এই বই না পাঠ করে বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পার হওয়া এক ধরনের অপরাধ হিসাবে গণ্য করতেন আমাদের শিক্ষকরা। এই বই আমরা অনেক কষ্ট করে ইংরেজিতে পড়ার চেষ্টা করতাম, সেটা অনুবাদ করেছেন তিনি। তারপর ধরুন নিকোস কাজানজাকিস, নাম উচ্চারণ করতেও কষ্ট হয়, গ্রিক এই মহান লেখককে আমাদের দেশে ইন্ট্রোডিউস করেছেন, পরিচয় করিয়ে দিয়েছেন তিনি। এই মানুষটিকে মানে পরিচয় করিয়ে দেওয়া আমার জন্য, আমি মনে করি যে এটা আমার একটা সৌভাগ্য যে আজকে তার সঙ্গে আপনাদের, তিনি পরিচিত কিন্তু আমি একটু সুযোগ পাচ্ছি আমার অনুষ্ঠানে তাকে আনার, পরিচয় করে দেওয়ার। খালিকুজ্জামান স্যার, আপনাকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে। আমি স্যার ভুল ত্রুটি হলে ক্ষমা করে নেবেন, আমি একটু নার্ভাস আপনার সামনে। আপনার যে পাণ্ডিত্য, আমরা মানে মুগ্ধ হয়ে আপনার অনুবাদ, আপনার বিভিন্ন প্রবন্ধ নিবন্ধ থেকে শিখি আমরা। এই যে শিখি কথাটা বললাম, যদি বলি যে আসলেই ধরা যাক বাজারে প্রচুর অনুবাদ, আমাদের টেবিলের সামনে অনেকগুলো অনুবাদের বই আছে। আপনি তো করেছেন সেই যা বললাম তার বাইরেও চিনোয়া আচাবে, এমনকি গালিভার্স ট্রাভেলস আপনি অনুবাদ করেছেন। তো আমার একটা জিনিস মনে হয়েছে, অভাবই মনে হয়েছে, অভাব দিয়েই শুরু করি, গরিব মানুষ তো, যে কেউ যদি আসলে অনুবাদক হয়ে উঠতে চায়, সেটা পেশাদার অর্থে হোক বা তার ভেতর থেকেই তার ধারণা বোধ করলো, সেই রকম কোনো বই, হাউ টু বি এ ট্রান্সলেটর, এরকম কোনো বই কি বা কোনো নির্দেশনা কি আছে আদৌ? তা আমার জানা মতে নেই যে ট্রান্সলেটর হয়ে ওঠা কিভাবে সম্ভব। কারণ ট্রান্সলেশনটাকে আমি কিন্তু এক ধরনের ক্রিয়েটিভ অ্যাক্ট হিসেবেই মনে করি। কারণ দুজনের ট্রান্সলেশন পড়লে দেখবেন কি ডিফারেন্স, প্রচুর ডিফারেন্স থাকে। আমি যেসব শব্দ ব্যবহার করছি যে এক্সপ্রেশনটা ব্যক্ত করার জন্যে, আরেকজন ট্রান্সলেটর একই বইয়ের কিন্তু সেই শব্দ ব্যবহার করছেন না, তার স্টাইলটা অনেকটা পাল্টে যাচ্ছে। তবে মূল যেটাকে বলে ইনভ্যারিয়েন্ট কোর, সেইটা বজায় থাকছে। এই ডিফারেন্সের মধ্যেও এক ধরনের ইউনিটি লক্ষ্য করা যায়। সেই জন্যই আমি বলছি ট্রান্সলেশন ইটসেলফ ইজ এ ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি। অনেকে তো বোধহয় আকবরী এত দূরও বলছেন যে অনুবাদও মৌলিক কর্ম। হ্যাঁ, সেটাই আর কি ক্রিয়েটিভ। ধরুন আপনি রুশোর বইটা করেছেন, স্বীকারোক্তি, কনফেশনস, সেটা তো ফ্রেঞ্চ ভাষায় লেখা, তারপর ইংরেজি হয়েছে, তারপর বাংলা হয়েছে। তো মিলাতে গেলে তো আপনি আসলে অনেকটাই মানে ওই বইটাকে ভিত্তি করে ওর কাছাকাছি পারেন যে ট্রান্সলেশন অফ ট্রান্সলেশন মানে হচ্ছে দুপ্রস্থ আমি সরে গেলাম আর কি, তাই না? সেই প্লেটোর যে কেভ অ্যালিগরি অফ কেভ আছে, যেটা সেই রকম যে ইমিটেশন অফ ইমিটেশন, হ্যাঁ, যার ফলে কবিদের তিনি বের করে দিয়েছেন রিপাবলিক থেকে, তারা দুপ্রস্থ সরে যাচ্ছে সত্য থেকে। হ্যাঁ, সেরকম যে ট্রান্সলেশন যিনি মানে দ্বিতীয় একটি ল্যাঙ্গুয়েজ থেকে করছেন, তিনি কিন্তু দুপ্রস্থ সরে যাচ্ছেন। মূল একটা ধরেন ফ্রেঞ্চ ভাষায় হয়েছে, সেটার ইংরেজি করেছে একজন, সেখান থেকে আমি
ই করেন। তবে আমি যেটা বিশ্বাস করি যে যদি প্রথম ট্রান্সলেশনটা খুব বিশ্বস্ত হয় এবং তাহলে দ্বিতীয় ট্রান্সলেশনটা বিশ্বস্ত হবেই, জি, যদি সেভাবে করা যায়। প্রথম ট্রান্সলেশন অনেক সময় বিশ্বস্ত হয় না, যেমন জোরবাদা গ্রিক, জি, প্রথম ট্রান্সলেশনটা খুবই অবিশ্বস্ত ছিল, আচ্ছা, কিন্তু খুব পপুলার হয়েছিল ওটা। ওটা যে ধরুন 1950-এর প্রথম দিকে ট্রান্সলেশন হয়েছিল এবং তখন থেকে ওটা ভীষণ পপুলার ছিল। এরপর ওটার একটা ফিল্ম ভার্সন হয়, ফিল্ম হওয়াতে আরো বেশি ওটা পপুলার হয়ে গেছে। এতদিন পরে 2015 সালে এসে এক ভদ্রলোক উনি ওটা ট্রান্সলেশন করলে নিউ ট্রান্সলেশন অফ জোরবাদা গ্রিক। তখন উনি ওখানে বলছেন যে আগের ট্রান্সলেশনটা অ্যাকচুয়ালি ফ্রেঞ্চ থেকে করা, আচ্ছা, মানে গ্রিক থেকে ফ্রেঞ্চে এসছে, ফ্রেঞ্চ থেকে উনি ইংলিশে করেছিলেন, কিন্তু সেটা সবচেয়ে পপুলার ছিল। তো এই ভদ্রলোক পিটার বিয়েন, তিনি বলেন আমি মূল গ্রিক থেকে করছি এবং একেবারে অতি বিশ্বস্ততার সঙ্গে করছি। তখন দেখলাম যে এই তো ব্যাপার এরকম হয়, তখন আমি পিটার বিয়েনকে ফলো করে বাংলায় ওটা করি আর কি। মানে আমি যদি স্যার অনুমতি দেন, জানতে চাই কেন করলেন? তো অনেক ঢাউস বই, অনেক কঠিন বই। এটা তো ভালো লাগার থেকে আর কোনো কারণ নেই। আচ্ছা, যেহেতু এইগুলি বিশ্ব সাহিত্যের এক একটি মানে ল্যান্ডমার্ক বই, জি, সেজন্য ওয়াই নট ইন বাংলা। বাংলাতে অবশ্যই বাংলা পাঠকের কাছে আমি পৌঁছে দিচ্ছি, কারণ এমন অনেক বই আছে যেগুলি বাংলা পাঠক, আমরা তো ঠিক পড়ুয়া জাত না, আমরা ঠিক কষ্ট করে খুঁজে 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 ইংরেজিতে পড়বো, সেই সেই মানে স্ট্যামিনা খুব কম লোকেরই আছে। সেজন্য আমি চাই যে ওগুলির থেকে বাংলা যদি এনে কিছু দেওয়া যায় তাহলেও বাঙালি পাঠক উপকৃত হবে। আর বই না পড়লে মানসিক যে একটা মানে ব্যুৎপত্তি যাকে বলে, সেটা আমার মনে হয় আসে না। হ্যাঁ, যত ভালো বই পড়া যাবে এবং যত সময় নিয়ে, তত মানসিকভাবে একজন লোক উন্নত হয়। হ্যাঁ, আমাদের দেশে মানসিক উন্নতির ব্যাপারটা একেবারেই দেখছি না আজকাল। একদম শুধু হইচই, মারপিট, এটা হতে পারে বাজে রাজনীতি। বাজে রাজনীতির ফলে সবকিছু নষ্ট হয়ে গেছে, মোরাল একেবারে নষ্ট হয়ে গেছে। বিশেষ গত কয়েক বছরে মানে সর্বনিম্ন পর্যায়ে আমরা মোরালিটির দিক থেকে আছি, নীতি নৈতিকতা। মানে এদিকে ভণ্ডামি প্রচন্ড, এদিকে প্রচুর ধর্মীয় ব্যাপার স্যাপার হচ্ছে, হজ ওমরা এসব প্রচুর বেড়ে গেছে। আবার এদিকে শয়তানিও বেড়ে গেছে, মানে অসাধুতা, অসৎ পথে আয় উপার্জন সবই বেড়ে গেছে, দুর্নীতি, হ্যাঁ সেটাই, অকল্পনীয় দুর্নীতি। স্যার আপনি যে মোরালিটির কথা যে বললেন, ধরুন আপনি রুশো করছেন, চিনুয়া আচেবে করছেন, ধরুন আচেবের কথাই যদি বলি, যে কোথাকার কোন আফ্রিকার একটা মানুষ বিশ্বকে জয় করে ফেললো মুহূর্তে, তো বাংলা দেশে বাংলা ভাষায় এরকম তো আমরা কি এখনো ভাবতে পারি বা স্বপ্ন দেখতে পারি? না, বাংলায় তো ধরুন আমাদের ট্র্যাডিশন তো ওদের চেয়ে অনেক পুরনো, তাই না? আফ্রিকায় চিনো আচেবি, অলি সোয়েঙ্কা, এরা হচ্ছে বোধহয় প্রথম জেনারেশনের আধুনিক রাইটার, রাইটিং ইন ইংলিশ। ওদের যেসব মানে ইয়ে ভাষা আছে, স্থানীয় লোকাল ভাষা আছে, সেগুলি তো ওরা ছাড়া কেউ জানে না। তো ওরা ওইভাবে অপশন দিয়ে ওরা ইংরেজিতে লিখতে শুরু করেন। আচিবি যেরকম, ওনাকে বলা হয়েছিল আপনি নাইজেরিয়ান, হ্যাঁ, ইবো ভাষায় লেখেন না কেন? উনি বলছেন না, আমি ইংরেজিতেই লিখবো, আমার ওয়াইডার পাবলিক, রিডিং পাবলিক হবে, আর ইংরেজিতে লিখবো কিন্তু ইংরেজদের মতো করি না। আমি ওদের ভাষা দিয়ে আমি ওদেরকে অনেকটা ক্যালিবান যেভাবে বলেছি, জি জি জি, ইউ টট মি ইউর ল্যাঙ্গুয়েজ, প্রসপেরোকে বলেছিল, বাট মাই প্রফিট অন ইট ইজ দ্যাট আই ক্যান কার্স ইউ নাও, হ্যাঁ, উইথ দ্য সেম ল্যাঙ্গুয়েজ। সেইভাবে আচিবিরও ওই ধরনের একটা ইয়ে ছিল যে আমি তোমাদের ভাষা দিয়েই লিখবো এবং তোমাদের অভিশাপ দেবো। তো এই ধরনের আর কি। সেই জন্য আচিবিকে আমার মনে হয় না যে সে কলোনাইজড, একটা কলোনিয়াল ভাষায় লিখছে বলে সে সাইকোলজিক্যালি কলোনাইজড হচ্ছে তা না। সে কিন্তু প্রচণ্ডভাবে রিভোল্ট করেছিল কলোনিয়ালিজমের বিরুদ্ধে। তো ফলে আচিবি মডার্ন আফ্রিকান লিটারেচারে তাকে
ওয়ান অফ দ্য পায়োনিয়ার্স। কেউ কেউ বলে আমরা কি স্যার, দুঃখিত আপনার কথা মাঝখানে চলে আসছে, আমরা কি স্যার ইংরেজির অভাবে একটু পিছিয়ে যাচ্ছি বিশ্ব সাহিত্যের দৌড়ে, বা দৌড় কথাটা কি ঠিক হলো কি? আসলে আমি জানি না, আমাদের পড়ুয়া জাত না। দ্বিতীয়ত হচ্ছে ভাষার ব্যাপারে আমাদের মানে ইংরেজিটা আমাদের এত দিনের শেখা, তাই না? মানে একেবারে 12-13 বছরের স্কুল লাইফ, কলেজ লাইফ ইংরেজি শিখেছি। আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তো একমাত্র ইংলিশই ছিল। মাঝখানে সেইটা কি অনেক বেশি দাপ্তরিক ইংরেজি বলা যায় না? সাহিত্যের ইংরেজিটা তো হ্যাঁ, কেন হয়নি? আমরা তো ইংরেজি কবিতা পড়িনি, ইংরেজি কবিতা, ইংরেজি গল্প, ইংরেজি উপন্যাস সেভাবে পাঠ্য ছিল না, কিন্তু ইন্টারমিডিয়েট পর্যন্ত ভালো ভালো ইংরেজি টেক্সট ছিল কিন্তু আমাদের। কিন্তু ভাষাটা সেভাবে শেখা হয়নি, কেন জানি না। সে রবীন্দ্রনাথ একবার বলেছিলেন না, এক ভদ্রলোক রবীন্দ্রের সঙ্গে শুধু ইংরেজিতে কথা বলছেন, তারপরে সে বুঝতে পারলো যে রবীন্দ্রনাথ ঠিক অস্বস্তি বোধ করছেন। তখন বলছে, আমি তো ইংরেজি ছাড়া বাংলাটা আমি ভালো বলতে পারি না। আমাকে তখন রবীন্দ্রনাথ বলে, আপনি বাংলাটাও ভুলে গেছেন, ইংরেজিটাও শেখা হয়নি। ইংরেজিটাও সেভাবে শেখা হয়নি। হ্যাঁ, তো এই কথাটা আশ্চর্যজনকভাবে খেয়াল করবেন যে এই কথাটা এই কেনিয়ার যে রাইটার এনগুগি নোবেল পাননি তিনি, পাওয়া উচিত ছিল, যাই হোক। তা উনি বলছেন যে উনি যখন প্রথম ওরা নিজের ভাষায়, কিকুই ভাষায়, কিকুই যেটাই বলেন, যখন তিনি লিখে তার সরকার তাকে জেল দিল, হ্যাঁ, আচ্ছা, ওই ভাষায় একটা নাটক লিখে সেটা অর্গানাইজ করে সাধারণ লোকদের মধ্যে সেটা মানে নাটকটা স্টেজ করার ফলে হি ওয়াজ ইমপ্রিজনড। তখন প্রিজনে বসে উনি রবীন্দ্রনাথের এই কাহিনীটা পড়লেন। হ্যাঁ, কোন একটা প্রবন্ধে এই কাহিনীটার উল্লেখ ছিল। আচ্ছা, হ্যাঁ, তখন উনি বলছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর সেই কবে, আর এটা হচ্ছে রিসেন্ট ঘটনা, সেই কবে রবীন্দ্রনাথ ঠাকুর যা আমাকে করতে বলছেন সেটা করার জন্য আজ আমি জেল খাটছি। হ্যাঁ, মানে দেখেন এই কানেকশনটা খুব দারুণ, যে একজন আধুনিক আফ্রিকান রাইটার ও ঔপন্যাসিক, তিনি আমাদের রবীন্দ্রনাথ দ্বারা অনুপ্রাণিত হচ্ছেন। কত পরের একটা, আমরা হতে পারছি না কেন? যে আপনি বললেন একটা অস্থিরতা, আমার তো মনে হয় যে আমাদের সময় বলিও যে আমরা যদি শুধু রবীন্দ্রনাথকেও একটু আয়ত্ত করতে পারতাম, মানুষ হিসাবে হয়তো আমরা অন্যরকম হতাম, বা আমাদের সাহিত্যের। সে তো বটেই। এখন রবীন্দ্রনাথকে এখনকার জেনারেশন এরা তো ঠাট্টা করে, তাই না? যে ধরনের গানগুলো মরা কান্না, হ্যাঁ, কিংবা এই ধরনের খুব ব্যাকডেটেড, হ্যাঁ, এই ধরনের ফিলসফি, এটা ঠাট্টা। কিন্তু রবীন্দ্রনাথ ছাড়া আমাদের গর্ব করার খুব কম জিনিসই আছে বাংলা সাহিত্যে, আছে অনেকেই, কিন্তু রবীন্দ্রনাথ স্টিল ইজ সুপ্রিম এত বিভিন্ন দিকে, এবং তাকে তো অনেক কিছু তৈরি করে নিতে হয়েছে, তাই না? মানে আমাদের সম্পদটা আছে, আমরা নিতে পারছি না, উনি হয়তো প্রাসঙ্গিকতা হারাচ্ছেন কিনা আমি জানি না এই জেনারেশনের কাছে, মানে নতুন জেনারেশনের কাছে। এদের মধ্যে অনেকেই আছে যে খুব রবীন্দ্র ভক্ত আছে, কিন্তু ওভারঅল যে ট্রেন্ডটা দেখি, এই যুগের মোবাইল ফোনের যুগের ট্রেন্ড, এখানে বোধহয় রবীন্দ্রনাথের অনেক নেমে যাচ্ছেন আর কি। হ্যাঁ, আপনাদের কষ্ট হয় না? হবে তো বটেই, কিন্তু মেনে না আসার উপায় কি? কোনো একজন রাইটার যদি কোনো এক জেনারেশনকে না করতে পারেন, কানেক্ট না করতে পারেন, তাদের যদি মনে হয় যে আমি কানেক্টেড হচ্ছি না, তাহলে তো করার কিছু নেই, তাই না? তখন অন্য কেউ সেই জায়গাটায় হয়তো আসতে পারে, সেভাবে না আসলে অন্য অনেকে, ওভারঅল একটা কালচারাল অ্যাম্বিয়েন্স যেটা, সেটা দ্বারা সেভাবে তারা প্রভাবিত হতে পারে। আমরা এই যে দুটো শব্দ বলি ট্রান্সলেশন থিওরির সময়, অনেক সময় ট্রান্সলেশন ইন, ট্রান্সলেশন আউট। তো যেমন আপনার কথাই যদি বলি যে আপনি একদম বিশ্ব সাহিত্যের আইকনিক অনেকগুলো কাজ আমাদেরকে উপহার দিয়েছেন, কিন্তু আমি যদি বলি যে
আমাদের সাহিত্যের কাজগুলো আপনারা যারা ইংরেজিতে দিতে পারতেন বিশ্বকে, সেই অর্থে ওইটা খুব একটা হয়নি। হ্যাঁ, আমি যদি একটু অভিযোগের সুরেই না, সেটা তো বলছি, বলি। ইংরেজির ট্র্যাডিশন আমাদের এখানে বহু বছরের, হ্যাঁ, হয়তো 150 বছর ইংরেজি শিক্ষার। সেই ম্যাকলে সাহেব উনি তো করে গিয়েছিলেন 1835 মানে 30-এর দশকে আর কি। সেই ইয়েতে আমাদের চলেছে 100-150 বছর। তো সেই ইংরেজির প্রভাব এত বছরের, তা সত্ত্বেও আমরা ইংরেজিটা সেভাবে আয়ত্ত করতে পারিনি। হ্যাঁ, ভারতে যারা ইংরেজি লিখছেন, ইংরেজিতে লিখছেন, তাদের মধ্যে অনেকেই ভালো লিখছেন খুবই। সালমান রুশদি তো টপে আছেন, অমিতাভ ঘোষ, অরুন্ধতী রায়, তারপর অরুন্ধতী রায়ের তার আত্মজীবনী বেরিয়েছে একটা। এরা অনেকেই খুবই ভালো লিখছেন, কিন্তু তা সত্ত্বেও যে ওভারঅল যে জেনারেল রিডিং পাবলিক, তারা মনে হয় না ইংরেজিকে সেইভাবে চর্চা করতে পারছেন। হ্যাঁ, আমি জানি না কেন। আপনি বোধহয় আখতারুজ্জামান ইলিয়াসের কিছু গল্প অনুবাদ করেছেন। কিছু না, একটা গল্প, একটা দুটো। আমরা আপনার কাছে প্রত্যাশা করতে পারি না স্যার করতে, কিন্তু আমি ইংরেজি লিখে আমি খুব তৃপ্তি পাই না। আচ্ছা, আপনাকে যেটা লিখবেন সেটা তো আনন্দ পেতে হবে, তাই না? ইংরেজি লিখতে গেলে মনে হয় এই বোধহয় কেউ ভুল ধরবে কোথাও, কিংবা সেইভাবে আসে না। হ্যাঁ, বলে না বাংলাটা ঠিক আসে না, সেটা তো আমার ইংরেজি একেবারেই সেভাবে আসে না, যার ফলে কষ্ট হয় খুব। যদি সেই সঙ্গে আনন্দ থাকতো তাহলে আমি নিশ্চয়ই লিখতাম, ইংরেজিতে লিখতাম। কিন্তু ওই ইংরেজি লিখে আনন্দ পাই না, যেটা বাংলায় লিখে পাই। বাংলায় যেমন ধরুন গোল্ডেন বাউটা করে আমি খুব মজা পেয়েছি, যেহেতু অনেকদিন ধরে করেছিলাম। এবং এসব হচ্ছে আকর গ্রন্থ। আপনি বললেন না যে রাইটাররা এই ধরনের বই পড়ে অনুপ্রাণিত হন, এবং এই যে জর্জ ফ্রেজার যেটা গোল্ডেন বাউ লিখেছেন, এই বইটা পড়ে কাজানজাকিস অনুপ্রাণিত হয়েছেন। কাজানজাকিস, হারম্যান হেইস, টমাস মান, সবাই। তাহলে দেখেন, একটা আকর গ্রন্থ, সেটা পড়ে এতগুলো বড় বড় সাহিত্যিক পরবর্তীকালে তারা ইন্সপায়ার্ড হয়ে, তারা নিজেরা এনরিচড হয়ে লিখছেন। হ্যাঁ, তা সেই বইটা যদি আমি অনুবাদ করব না কেন? হ্যাঁ, গোল্ডেন বাউটা আমার বহু ঢাউস একটা বই হলো। আমার মনে হয়েছে যে এটা পড়ে হয়তো বাঙালি, আমাদের দেশের বাংলার লেখকরা অনুপ্রাণিত হবেন, ওখান থেকে অনেক কিছু নিতে পারবেন, অনেক চিন্তার খোরাক পাবেন। হ্যাঁ, এটা একটা বই। তারপরে মিথের শক্তির কথা বললেন আপনি, সেটাও কিন্তু খুব এক ধরনের, ওখানে যেসব প্রশ্ন এবং উত্তর আসছে, খুবই বেসিক কিছু জিনিসপত্র আছে এখানে, যার ফলে অনেকে অনুপ্রাণিত হন। স্যার, কাজানজাকিসের আরেকটা আত্মজীবনী বোধহয় আপনি, আত্মজীবনী যে রিপোর্ট টু গ্রেক, ওটাও খুব ভালো। ওটা তার শেষ লেখা আর কি। ওটা তিনি কমপ্লিট ইয়েটা করে যেতে পারেননি, মানে প্রুফ রিডিং টিডিং যাকে বলে। আচ্ছা, তবে প্রথম একটা দুটো চ্যাপ্টার করেছিলেন আর কি। তো সেটাও খুবই ভালো, উন্নত মানের। তো উনি একটু সুফি টাইপের ছিলেন, কিন্তু তার মধ্যেও আবার তার এই সন্দেহবাদ, তারপরে কিছুটা ঈশ্বর নিয়ে ব্যঙ্গোক্তি, হ্যাঁ, তারপরে শয়তান এবং ঈশ্বরকে একই ইয়েতে দেখা। হ্যাঁ, একজনের তো পরিপূরক, তাই না? দে কমপ্লিমেন্ট ইচ আদার। হ্যাঁ, এই জিনিসগুলো ইতি নেতি, এইগুলো ভালো মন্দ মিলিয়ে, সেই মন্দ না থাকলে তো ভালোর কোনো মূল্য নেই। জি জি, আমরা বুঝবি না ভালো জিনিসটা কি। যেমন অন্ধকার না থাকলে আলোর বুঝবো না, তাই না? সেই এটা খুব ভালো। এসব আমাকে স্ট্রাইক করেছে আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম, এই ধরনের চিন্তা ভাবনা। ফলে কাজানজাকিস বিকেম মাই ভেরি ফেভারিট রাইটার। আপনার অনুবাদের সঙ্গে কি স্যার কোন রকমের রাজনৈতিক সংযোগ আছে? এটা আমি একটু বলছি যে, ধরুন আপনি ফ্রেডরিক ডগলাস করছেন, কালো মানুষের মুক্তির কথা বলছেন, আবার যখনই আপনি আচেবে করছেন তখনই কলোনিয়ালিজমের বিষয়টা এসছে। তারপর রুশোর কথা যদি বলি, সেখানে একটা জাতীয়তাবাদের প্রসঙ্গ আছে। তো কোনো কারণে কি একটা দায়বদ্ধতার কোনো জায়গা? সেটা হয়, কারণ ডাউন ট্রোডেন যারা, নিপীড়িত নিষ্পেষিত, তাদের প্রতি এক ধরনের সহানুভূতি থাকে। বলা হয় না যে আন্ডারডগের প্রতি, যে কুকুরটা মার খাচ্ছে, তার প্রতি এক ধরনের সিম্প্যাথি আসে। হ্যাঁ,
তো সেই হিসেবে বলতে, আর ফ্রেডারিক ডগলাস তো এরা আমার পিএইচডিতে ছিলেন, আমার সাবজেক্টই ছিল ওইটা, যে আফ্রিকান এবং আফ্রিকান ক্যারিবিয়ান, এই 3 জায়গা থেকে 3 ঔপন্যাসিককে নিয়ে আমি করছি। সেটা করতে গিয়ে আমাকে অনেক পড়তে হয়েছে, মানে ওই 3 এলাকার কালোদের সাহিত্য, যেটা কালো বলা ঠিক না, আফ্রিকান আমেরিকানদের যে সাহিত্য, সেটা আমাকে পড়তে হয়েছে প্রচুর। সেই ক্ষেত্রে দেখলাম যে ফ্রেডারিক ডগলাসের এটা একটা ক্লাসিক ন্যারেটিভ অফ অ্যান আমেরিকান স্লেভ, তাই না? এটাও একটা মানে ধ্রুপদী গ্রন্থ, এটা নিজের লেখা, কিন্তু একজন কৃতদাস, তিনি নিজের চেষ্টায় পড়াশোনা করে এই মাত্রায়, এই উচ্চতায় তিনি ভাষার উপরে দখল পেয়েছেন, এবং সেটাকে যে ইমোশন দিয়ে, যে ব্যালেন্স রেখে তিনি লিখেছেন, এটা অকল্পনীয়। এবং তিনি তো তার প্রভুর প্রতি একটা চিঠি লিখেছিলেন, যেটা আপনার বইতেও সংযুক্ত হয়েছে। যাই হোক, তো এইসব আমার মনে হয় ক্লাসিকসগুলো, আরো অনেক ক্লাসিক আছে, অনুবাদ হয়েছেও, এখন আমি করছি যেটা, সেটাও ভালোই হবে মনে হচ্ছে। কাজী বলতে পারেন এটা তার শ্রেষ্ঠ লেখাও বলা যায়। এটা মনুমেন্টাল একটা বই, প্রায় 33,333টা লাইন আছে এখানে, বড় বড় লাইন, কবিতা, মহাকাব্য, এ মডার্ন সিকুয়েল টু দ্য অডিসি, মানে হোমারের অডিসির এটা পরবর্তী ধাপ, সিকুয়েল। এইটা কি ওই পিরিয়ডিক নাকি কন্টেম্পোরারি প্ল্যাটফর্মে? এটা কিছুটা কন্টেম্পোরারি, কিন্তু ওই মানে ইউলিসিসের কানেকশনটা আছে। অডিসিয়াস, যেখানে টেনিসন যেটা পড়েছেন, সেই টেনিসনের যে কবিতা আছে না, ইউলিসিস নামে, ছোট কবিতা, কিন্তু ওইখানে খুব ওই থিমটা নিয়ে লিখেছেন। ইউলিসিস ঘরে ফিরে থাকতে পারলেন না, কারণ তার সঙ্গে কোনো বনিবনা হয় না, তার ছেলে তাকে বুঝতে পারে না, ওয়াইফ বুঝতে পারে না, অত বলে এখানে আমার জায়গা নিয়ে আমি আবার চলে যাব। তারপরে পুরনো বন্ধু বান্ধব জোগাড় করে আবার চলে গেল। তো সেইখান থেকে কাজী শুরু করলেন। তার মানে আমরা তো আপনার কাছ থেকে যেসব ডাউস বই পেয়েছি সবে গদ্যের, কিন্তু আপনি যেটুকু বললেন এখানে পদ্যের, এটা মহাকাব্য। তার মানে আপনার ভাষা নিয়ে এখানে আমরা আরেকটা নতুন, কিন্তু মডার্ন সিকুয়েল যেহেতু বলছে, ভাষার ইয়েটা তো একটু বজায় রাখতে হয়। একেবারে কোনো মানে হালকা জিনিস, সেটা নির্ভর করে অনুবাদকের সৃজনশীলতার উপরেই, তিনি কিভাবে দেখছেন জিনিসটাকে, হালকা জিনিসটাকে কিভাবে মানে এক্সপ্রেস করলে হালকা মনে হবে না, এবং মহাকাব্যের সঙ্গে সেটা মোটামুটি যাবে, এসব ব্যাপার খেয়াল রেখে ইয়ে করতে হচ্ছে। আমার জানা মতে স্যার, আপনি অনুবাদকদের একটা সংগঠনের সাথে সংযুক্ত আছেন, আমিও সেখানে আপনার সঙ্গ পেয়েছি। তো সেই জায়গা থেকে আমাদের অনুবাদ সাহিত্যের ভবিষ্যৎটাকে আপনি সাংগঠনিক জায়গা থেকে কিভাবে দেখছেন? বা আমি কিন্তু আশাবাদী হচ্ছি, কিছুদিন আগে ছিলাম না অতটা, কিন্তু এখন মনে হচ্ছে যে অনুবাদকে একটু একটু পাত্তা দেওয়া হচ্ছে, কারণ অনুবাদ ছাড়া তো উপায় নেই, তাই না? আপনি কটা ভাষা শিখবেন যে পৃথিবীর সব ভাষার অরিজিনাল ইয়েতে গিয়ে পড়তে পারবেন? এটা হিউম্যানলি পসিবল না, তাই না? তো সেই জন্য অনুবাদকে ইদানিং দেরিতে হলেও কিছুটা দেওয়া হচ্ছে, কদর দেওয়া হচ্ছে। সেই জন্যে ওই ট্রান্সলেশন ফাউন্ডেশন একটা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, তবে আমাদের রাজনৈতিক এইসবের জন্যে এখন পর্যন্ত ঠিক দাঁড়াতে পারছে না, কিন্তু এটা শুরু করেছিল ভালোই। অনুবাদে অনেক পুরস্কার দেওয়া হচ্ছে এনকারেজ করার জন্যে। বাংলা একাডেমি একটা অনুবাদ পত্রিকা নামে একটা পত্রিকা বের করছে, যদিও খুব রেগুলার না। তারপরে ওই যুক্ত স্বর যেটা বললেন, ওটা তো ট্রান্সলেশন ফাউন্ডেশনের পত্রিকা। এসব জিনিস যদি ধারাবাহিকতা বজায় রাখতে পারে তাহলে ভালোই হবে, খারাপ হবে না। তো এখন আপনার কোনো ছাত্র যদি আপনার কাছে আসে, আপনি তো আগে বলেছেন যে অনুবাদ শেখানোর কোনো কৌশল সেই অর্থে নেই, মানে এটা গাইতে গাইতে গায়েন হতে হবে। সৈয়দ হক যেমন বলেছিলেন যে লেখালেখির কোনো শিক্ষক হয় না, কিন্তু আপনি কি উৎসাহ দিবেন আপনার একজন ভবিষ্যৎ ছাত্রকে অনুবাদক হিসেবে এসে পেশাদার অনুবাদক হতে চায়? করতে হবে, যে ইনহেরেন্ট কিছু ব্যাপার থাকতে হয়। তো আপনি ইচ্ছে করলে কাউকে কবি বানাতে পারবেন,
কাউকে গল্প লেখক বানাতে পারেন, তার ভিতরে একটা আর্জ থাকতে হবে, তাই না? তো সেরকম অনুবাদের একটা আর্জ থাকতে হবে এবং ভাষার উপরে দখল থাকতে হবে, মানে টার্গেট ল্যাঙ্গুয়েজ যেটা, সেটাতে আপনাকে একেবারে মানে ফ্ললেস, হ্যাঁ ফ্ললেস মানে দখল যাকে বলে, ইচ্ছে মতো দুমড়ে মুচড়ে পাল্টিয়ে ভার্বকে এখানে লাগিয়ে তারপরে প্রোনাউনকেও আরেক জায়গায় দিয়ে এভাবে সুন্দর করে একটা সেই ক্ষমতা থাকতে হবে। হ্যাঁ, তো সেটা থাকলে পরে অনুবাদ করা যাবে, অসুবিধা কি? না, আমি আসলে বৈষয়িক জায়গাটা একটু জানতে চাচ্ছি যে এটা কি সম্ভব একজন অনুবাদক শুধু অনুবাদ করে শুধু লিখে কি কেউ এখানে তাকে হুমায়ুন আহমেদ ছাড়া কিংবা শুধু লিখে পয়সা করা খুব কঠিন। বদরুদ্দীন উমর সাহেব করতেন, তার স্ত্রীর একটা চাকরি ছিল, হ্যাঁ, সেজন্য তিনি সবকিছু মানে তুচ্ছ তাচ্ছিল্য করে নিজের লেখা নিয়ে থাকতে পেরেছিলেন। হ্যাঁ, এছাড়া আমি তো জানি না, সৈয়দ হক বলে লিখে কিছু পয়সা করি কামাতে, তারপর তার স্ত্রী কিন্তু একজন ডাক্তার। জি, তো সেজন্য শুধু লিখে জীবন জীবিকা নির্বাহ করছেন এমন খুব কম, নেই বললেই চলে। তো ভবিষ্যতের অনুবাদকের জন্য আপনার কোনো বাণী? বাণী আপনি যেটা বলবেন সেটাই বাণী স্যার। অনুবাদটা যে বই ভালো লাগে সেটা অনুবাদ করে ফেলা উচিত, যদি টার্গেট ল্যাঙ্গুয়েজে যদি দখল থাকে, হ্যাঁ, একদম সৃজনশীল দখল থাকতে হবে। তাহলে আমি তো সবসময় বলবো যে যেটা পড়ে ভালো লাগছে এবং যে বইটা মনে হয় যে এটা বাংলায় থাকা উচিত, হ্যাঁ, হাতে একাধিক অনুবাদ থাকতে পারে, তা সত্ত্বেও যদি আমি আমার মতো করে করতে চাই, বাঙালি পাঠককে আমি দিতে চাই, তাহলে তো অবশ্যই করা উচিত। হ্যাঁ, এবং এভাবেই চলো। আর অনুবাদের কিছু ট্রেনিং এর জন্য সেল টেল জাতীয় কিছু করতে পারি, তো এর জন্য প্রতিষ্ঠান দরকার হয়। এই বাংলা একাডেমির পক্ষে হয়তো সম্ভব, কিন্তু কিংবা মাতৃভাষা ইনস্টিটিউট আছে যেটা, সে ধরনের প্রতিষ্ঠান অনুবাদ সেল গঠন করে, যেটা করেছিলেন সোভিয়েত ইউনিয়ন করেছিলেন, প্রোগ্রেস পাবলিশার্স, প্রগতি প্রকাশ, সেরকম কিছু একটা করলে পরে সেখানে আমাদের এমফাসিসটা দেওয়া উচিত বাংলা ভাষায় লেখা অন্য ভাষায় অনুবাদ করা। আমাদের দুর্ভাগ্য যে ভারতে যে এতগুলো ভাষা আছে, 200টা মতো ভাষা আছে, আমরা তার কিছুই জানি না। হ্যাঁ, টেলিভিশনের কল্যাণে হয়তো হিন্দি, তেলুগু, তামিল, কন্নড়, মালায়ালাম এইটুকুই হয়তো আমরা জানি। আমাদের সাহিত্য যথেষ্ট উন্নত। জি, গুজরাট, তারপরে উড়িষ্যার উড়িয়া ভাষায় লেখা যথেষ্ট উন্নত সাহিত্য আছে, আমরা কিছুই জানি না এসব, কারণ সেরকম অনুবাদ পাই না। জানতে গেলে আমাদের ওই ন্যাশনাল বুক ট্রাস্ট থেকে কিছু কাজ, বৈকম মোহাম্মদ বশিরের কিছু বই, তারপর এটা আমাদের জন্য একটা, জানি না, আমরা শুধুমাত্র ইংরেজির দিকে তাকিয়ে থাকি, কিন্তু বাংলা থেকে উর্দুতে কেউ পড়ছেন বোধহয়। জাফর আহমেদ ছিলেন এক সময়, কিছু করেছিলেন, উনি উর্দু থেকে বাংলায় করেছেন, কিন্তু বাংলা থেকে ফার্সি, উর্দু এসব করার মতো 2-1 আছেন বলে আমি জানি, কিন্তু হয় না আর কি। ভাষা জিনিসটা খুব খুব কঠিন এবং জটিল। হ্যাঁ, এবং এই জন্য আমার তো মনে আলাদা এক ধরনের প্রতিভা থাকতে হয়। ভাষার প্রতিভা একটা মানে জন্মগত একটা ব্যাপার থাকতে হয়। জন্মগত ব্যাপার সঙ্গে নিশ্চয়ই চর্চা তো করতেই হবে। চর্চা আসবে তখনই আপনার থাকে জিনিসটা, না তাহলেই আপনার উৎসাহ হবে। হ্যাঁ, মানে ইন্সপিরেশন আর রেসপিরেশন। হ্যাঁ, রেসপিরেশনটা হচ্ছে শ্রম, ঘাম। কে বলেছেন বোধহয় মার্ক টুয়েন নাকি এই ধরনের কথাবার্তা বলছেন, 98% হচ্ছে রেসপিরেশন, হ্যাঁ, মানে সোয়েট, আর 2% হচ্ছে ইন্সপিরেশন। শুধু ইন্সপিরেশন থাকলে হবে না, আপনার পরিশ্রমী হতে হবে, প্রচন্ড রকম পরিশ্রমী হতে হবে। পরিশ্রমী হবে তখনই যখন আপনি আনন্দ পাবেন জিনিসটা করে। আনন্দ ইজ ভেরি বেসিক। একটা কিছু করছেন, কত ভালো লাগছে না, আনন্দ লাগছে না, বোর হচ্ছেন, সেই জিনিসটা এগোবে না, কিংবা এগোলে সেটা অতিশয় জঘন্য একটা জিনিস হবে। সুতরাং পরিশ্রমের সঙ্গে যুক্ত হতে হবে আনন্দ,
এবং ইন্সপিরেশনটাকে আনন্দ হিসেবে ধরতে জি পারি। জি জি, হ্যাঁ, প্যাশনটা প্যাশন থাকা জরুরি। এক্স্যাক্টলি। স্যার আপনার সঙ্গে কথা বলতে তো ভালো না লাগা মানে কি বলবো, আপনি কারণ যেটা নেই। বলছেন যে প্রতিটাই বাণী, না, কিন্তু আমাদের সময় তো একটু সীমাবদ্ধতা আছে। তো আপনাকে বেঙ্গল বুকসের তরফ থেকে, টিবিএস এর তরফ থেকে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনার ব্যস্ত সময় রেখে এসছেন না, এখানে। ঠিক আছে, আপনাদের অনেক ধন্যবাদ যে হঠাৎ করে চোখে পড়েছে মনে হয়। না, না, হঠাৎ করে চোখে পড়া না, আপনাকে ঠিক আমরা আছে। অনেক দিন ধরেই চাচ্ছিলাম, তো শেষ পর্যন্ত পেলাম। এটা আমাদের সৌভাগ্য, দর্শকের সৌভাগ্য। তো আপনাকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা। শুধু দর্শক, আমাদের সঙ্গে ছিলেন খালেকুজ্জামান ইলিয়াস। আজকের বেঙ্গল বুকস প্রেজেন্ট টিবিএস লিট টক এখানে শেষ করছি। ধন্যবাদ।